বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে পানিবন্দী মানুষের সংখ্যা কি পরিমাণে? স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো সাহায্যের হাত বাড়িয়েছে কি? আমি রয়েছি এই মুহূর্তে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় এবং জুড়ি উপজেলার যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, বিশেষ করে যে 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। এবং আমি যে গ্রামটিতে রয়েছি এই উপজেলার, এটা হচ্ছে বেলাগাঁও গ্রাম। শুধু এই বেলাগাঁও গ্রামেই রয়েছে কমপক্ষে 10,000 মানুষ এবং এই যে 10,000 মানুষের যে দুর্ভোগের চিত্র, সেটি অবর্ণনীয়। না দেখলে আসলে বোঝা, মানে বাস্তব চোখে না দেখলে আসলে বোঝা খুব মুশকিল। এই যে বাড়িগুলো দেখছেন পানির নিচে ডুবে আছে, ঈদের দিন সকাল থেকে এখানে পানি প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই বলা যায় যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পানি একদম ঘরের যে চকি ছাপিয়ে চলে যায় এবং মানুষের কোমর সমান উচ্চতায়, অর্থাৎ এর থেকে বেশিও, প্রায় বলা যায় বুক সমান উচ্চতায় এই পানির মধ্যে তলিয়ে যায় পুরো এলাকা। যার ফলে এই 10,000 মানুষ একেবারে মুহূর্তের মধ্যেই বলা যায় যে প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েন। যার কারণে যারা বাড়িঘরে থাকতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত, এবং তারা হচ্ছে স্থানীয় যে বেলাগাঁও উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে অস্থায়ীভাবে তৈরি আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন। এবং সেখানে পরিস্থিতি এতটা খারাপ যে এই আশ্রয় কেন্দ্রগুলোর যে আশ্রয় কেন্দ্রে আসলে জায়গা দেওয়ার মতো কোনো অবস্থায় নাই এবং অনেকেই যারা এখানে এসে আশ্রয় নিতে চেয়েছেন শেষ মুহূর্তে এখানে জায়গা না পেয়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং কষ্টে দিনাতিপাত করছেন। এবং যে বিষয়টি, এই যে এতদিন হয়ে যাচ্ছে বন্যায় আক্রান্ত, অর্থাৎ প্রায় টানা এক সপ্তাহ তারা এই কষ্ট করছেন এবং পানি যেহেতু এখন ধীর গতিতে নামছে, আপনাকে বলে রাখি যে এইটি পাশেই যে জুড়ি নদী রয়েছে, জুড়ি নদীর যে পানি সেটি হাকালুকি হাওরে প্রবেশ করে এবং হাওরে আরেকটি নদী, অর্থাৎ সিলেটের যে বড় একটি নদী কুশিয়ারার নদী, এখানে কুশিয়ারার পানি এই হাওরে প্রবেশ করে এবং সেই হাওর সংলগ্ন যতগুলো এলাকা আছে প্রত্যেকটির অবস্থা এরকম, আরো প্রচন্ড খারাপ। এখানে তো তাও প্রধান সড়কের কাছাকাছি হচ্ছে এই এলাকার বাসিন্দারা রয়েছেন, কিন্তু হাওর এলাকায় যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন তাদের অবস্থা খুবই খারাপ। এবং সেখানে আমি দুপুরেও ছিলাম বা সকালের দিকেও লক্ষ্য করেছি, সেখানে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখানে যারা আছেন অর্থাৎ এই গ্রামের পাশে যে বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ে যারা অবস্থান নিয়েছেন সেখানে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে, কয়েকটি বেসরকারি সংগঠন দিয়েছে। এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে সরকারি কোনো চাল বরাদ্দ দেওয়া হয় নাই এবং যেটি বলা হচ্ছিল যে প্রশাসন প্রত্যেকটা পরিবারকে 10 কেজি করে চাল দেবে, সেই চাল কিন্তু তাদেরকে এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়নি। অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষ একবেলা খেয়ে না খেয়ে তারা পার করছেন। শিশু বাচ্চারা রয়েছে, অন্যান্য যারা রয়েছে, এই কষ্টের আসলে সীমা পরিসীমা নেই। সুতরাং এই যে গত 2022 সাল থেকে যেভাবে বন্যা এই পুরো সিলেট অঞ্চলকে আক্রান্ত করছে, এর কারণ কি এবং বন্যার পানি দ্রুত কেন নামছে না সেটি বিশ্লেষণ করে কোথায় বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো দূর করে যত দ্রুত নদী খনন করা হয়, ড্রেজিং করা হয় এবং বনায়ন করা হয়, অন্যান্য যতগুলো স্টেপ আছে, অর্থাৎ একটা মাস্টার প্ল্যানের ভিত্তিতে পুরো এলাকায় বিবেচনায় নিয়ে এখানে উন্নয়ন ঘটাতে হবে। না হলে সামনের বছরগুলোতে হয়তো আবারও এরকম বা এর চেয়ে বেশি বন্যায় আক্রান্ত হওয়ার বিষয়ে সদয় দৃষ্টি দেবে। আমাদের সাথেই থাকবে নিজাজ। আমরা একটু সুনামগঞ্জের পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, মৌলভীবাজারে যেমন দুর্ভোগ দেখা যাচ্ছে, সুনামগঞ্জের পরিস্থিতি কেমন? বানভাসী মানুষের সংখ্যা কেমন? পর্যাপ্ত সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন কি? দেখুন, সুনামগঞ্জে গত 6 দিন যাবৎ কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। গতকালকে থেকে রৌদ্রের দেখা মিলেছে, যার ফলে এখন পানি কিন্তু নামতে শুরু করেছে। সুনামগঞ্জের হাওর এলাকা, যেসব হাওর এলাকায় পানি প্রবেশ করেছিল এখনো সুনামগঞ্জ পৌর এলাকায় কিন্তু পানি রয়ে গেছে। পৌর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি পৌর শহরের কালীপুর আবাসিক এলাকায়। তো এখানে কিন্তু এখনো এই এলাকার অন্তত শতাধিক বসতভিটা কিন্তু পানি রয়ে গেছে। আর এই কালীপুর আবাসিক এলাকা ছাড়াও আরো এলাকায় পাশাপাশি কিন্তু পানি অবস্থান করছে। তো স্বাভাবিকভাবে আমরা এখন যে পরিস্থিতি দেখছি, পানি যদিও নেমে গেছে কিন্তু পানি নেমে যাওয়ার পর চরম একটা দুর্যোগ দেখা দিয়েছে। অর্থাৎ কাঁচা ঘরবাড়ি, হাওড়া দূষিত এলাকা, বিশেষ কাঁচা ঘরবাড়ি কিন্তু অনেকাংশ আমরা দেখেছি বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে যে বাড়ি গিয়ে তারা আবারও ঠাঁই নেবে, এই পরিস্থিতি আসলে এখন
নেই এমনটা আমরা দেখছি। আর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যদি গতকালকে পর্যন্ত আমরা দেখছি, পানি যেহেতু ছিল এর আগের দিনও, বেশি পানির কারণে আসলে প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রশাসন ত্রাণ সহায়তা পৌঁছানো একটা মুশকিল ছিল। আমরা গতকালকে থেকে বিকেল থেকে আমরা দেখেছি ত্রাণ সহায়তা তৎপরতা একটু বেশি দেখা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ সহায়তা তারা করছেন, কিন্তু মূলত আসলে আমাদের গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলো এখন পর্যন্ত এইভাবে ত্রাণ সহায়তা পৌঁছায়নি। কারণ হাওড়ের এলাকাতে প্রত্যন্ত এলাকাতে মানুষ নির্ময়ের শ্রমজীবী মানুষ, তারা কিন্তু দিনে আনে দিনে খায়। তারা পানির জন্য কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ যেটা করে, যে কাজ করে তাদের সংসার চালায়, সেই কাজেও কিন্তু যেতে পারছে না, যেহেতু রাস্তাঘাটে ডুবন্ত, এখনো কিন্তু অনেক রাস্তাঘাট ডুবন্ত আছে। আর আমরা কথা বলেছিলাম বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।